নমস্কার। গল্পের কোলাহলের 57 নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকে রয়েছে তোমাদের সকলের জন্য দুটি মারাত্মক ঘটনা, যেটা এসেছে আমাদের মেলে। প্রথম ঘটনাটি একটু বড় আর দ্বিতীয় ঘটনাটি একটু ছোট হতে চলেছে। তোমাদেরও জীবনে কি কোনো এরকম অলৌকিক ঘটনা ঘটেছে? যদি পাঠাতে চাও তাহলে আমাদের মেল আইডি গল্পের কোলাহল@gmail.com নির্দ্বিধায় পাঠিয়ে দিতে পারো। ঘটনা সিলেক্ট হলে আমরা খুব তাড়াতাড়ি প্রচার করব। আর আজকের ঘটনাগুলি ভালো লাগলে লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, আর নতুন ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও। চলি আজকের প্রথম ঘটনায়, যেটা এসেছে আমাদের মেলে। যে ঘটনাটি পাঠিয়েছে তার নামটি উল্লেখ করতে বারণ করেছে, তাই তার নাম মেনশন করছি না। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের প্রথম ঘটনা। অয়নদা, তুমি কতটা বিশ্বাস করবে আমি জানি না, তবে অপশক্তির প্রভাব আমি সত্যিই দেখেছি। ঘটনার সূত্রপাত হয় আমাদের পরিবারে 2022-এর পর থেকে। আমাদের পরিবারে আমরা তিনজন, আমি, আমার বাবা আর মা। আমার বাবার বিজনেস ছিল, তবে 2022 থেকে হঠাৎ করেই আমার বাবার ব্যবসায় অনেক লস হতে শুরু করে। বাবা প্রথমে ভাবে যে বিজনেসের কোনো পলিসির জন্য হয়তো এরকমটা হচ্ছে, কিন্তু সব ঠিক করে দেখাশোনা করার পরেও 1 বছর হয়ে যায়, বিজনেস আর দাঁড় করাতে পারে না। মানসিকভাবে আমার বাবাকে সেই সময় অনেক ভেঙে পড়তে দেখেছিলাম আমি। আমার মায়ের সোনার গয়নাগুলো এক এক করে চলে যেতে শুরু করলো, লাভ কিছুই হলো না। এমন একটা সময় এলো আমাদের খাওয়া দাওয়াতেও টান পড়তে শুরু করলো, বাবার শরীরও খারাপ করতে লাগলো। মা এইসব দেখে ঠিক করে মায়ের এক বান্ধবী, যিনি জ্যোতিষ আর তন্ত্র নিয়ে চর্চা করত, তার কাছে যাওয়ার। আমিও তাকে খুব ভালো করে চিনতাম, তার নামটি আমি গোপন রাখছি। তার কাছে মা গিয়ে সবকিছু বলে। তিনি মাকে বলেন একটি পুজো করতে বাড়িতে, তবে সেই পুজো কোনো সাধারণ পুজো নয়। সেই পুজোর জন্য 5টি অদ্ভুত জিনিস লাগবে বলেছিল। একটি কাকের পালক, একটি কোকিলের ডিম, আর আমাদের 3 জনের একটি করে মাথার চুল। উনি মাকে বলেছিলেন উনি নাকি আমাদের বাড়িতে এসেই এক শুক্রবারে সেই পুজো সম্পূর্ণ করবেন। মা সেই কথাগুলো বাবাকে জানায়। আমি দরজার আড়াল থেকে শুনেছিলাম সেগুলো। বাবার এরকম ছোট থেকে কোনোদিনও আমি অসহায় রূপ দেখিনি। ভগবানে খুবই মানত বাবা, তবে কুসংস্কার একদমই মানত না। সেদিন আমি বাবাকে দেখেছিলাম, মায়ের বলা ওই কথায় বাবা রাজি হয়ে যায়। এক শুক্রবার দেখে ওই কাকিমা আমাদের বাড়িতে আসে পুজো করবে বলে। সেদিন অমাবস্যা ছিল। আমি তখন পাশের ঘরে পড়ছিলাম। আমাকে আমার বাবা মা বলে যায় বাইরে না বেরোতে, যতক্ষণ না পুজো শেষ হচ্ছে। 1 ঘন্টা মতো বাদে ওই কাকিমা চলে যায়। আমি তারপর বেরোই। সবকিছুই স্বাভাবিক ছিল, কোনো কিছু অস্বাভাবিক আমি দেখিনি তখনও। অস্বাভাবিকটা হলো পরের দিন সকালে বাবার কাছে হঠাৎ করেই অনেক বড় একটা অর্ডার আসলো। সেই অর্ডারের টাকায় মোটামুটি সব লস মেকআপ হয়ে যাবে। বাড়িতে আমাদের খুশি ফিরে এলো। তখন আমি বুঝতে পারিনি সেই দিন রাত থেকে কি ভয়ঙ্কর জিনিস আমাদের জন্য অপেক্ষা করছিল। রাতের বেলায় আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ একটা হাতের ছোঁয়ায় আমার ঘুমটা ভেঙে যায়। আমি একাই শুতাম, বাবা মা পাশের ঘরে শুতো। আমি চোখ খুলে দেখি মা আমার মাথায় হাত বোলাচ্ছে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে। আমি ঘুম চোখেই জিজ্ঞাসা করি, কি গো মা, ঘুম আসছে না?
কথাটা শুনেই মা যেন 2 সেকেন্ডের জন্য কেমনভাবে আমার দিকে তাকায়, তারপর অদ্ভুতভাবে হাঁটতে হাঁটতে আমার ঘরের দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। আমার ভালো লাগছিল না ব্যাপারটা। আমি চেঁচিয়ে বলি, মা শুয়ে পড়ো গিয়ে। মা সেটা শুনেই ছুটে সরে যায় আমার দরজার সামনে থেকে। আমার ভয় লাগে মায়ের ওরকম আচরণ দেখে। খাটের ওপরে উঠে বসি, ভাবি পাশের ঘরে গিয়ে দেখব। ঘর থেকে আমি বেরোই আস্তে আস্তে। আমার ঘর আর বাবা মায়ের ঘরের মাঝখানে পড়তো আমাদের রান্নাঘর। আমি রান্নাঘরের সামনে দিয়ে যখন যাই বাবা মায়ের ঘরের দিকে, আমার মনে হয় ওই রান্নাঘরে কেউ দাঁড়িয়ে কিছু খাচ্ছে। আমি একটু আবার পিছিয়ে এসে দেখি রান্নাঘরের ভেতরে আমার মা দাঁড়িয়ে কিছু খাচ্ছে, আর বসার ঘরের হালকা আলোয় মায়ের ছায়াটা পড়েছে রান্নাঘরের দেওয়ালে। আমি দেখি একটা বিকট বড় ছায়া, সেটা মায়ের নয়, কারণ তার মাথায় লম্বা শিঙের মতো কিছু আমি বুঝতে পারি। সেটা দেখে ভয় আমার মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে আসে, মা। সঙ্গে সঙ্গে মা আমার দিকে ঘুরে তাকায়। আমি দেখি হাতে ধরা কাঁচা মুরগির মাংস, যেটা বাবা এনে রেখেছিল পরের দিন রবিবারে রান্নার জন্য। সেই কাঁচা মাংস মা চিবিয়ে খাচ্ছে। আমি দেখেই ছুটে আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিই। বাইরে বুঝতে পারি মা দাঁড়িয়ে থাকে আমার দরজার বাইরে, কিছু বলে না, শুধু দরজার বাইরে থেকে আসতে থাকে কাঁচা মাংসগুলোর চিবোনোর আওয়াজ। তারপর দরজার তলা থেকে ছায়াটা সরে যায়। আমি ঘুমোতে পারি না সারা রাত। সকাল হতে বাইরে থেকে আমার কানে আসে বাবা মায়ের গলা। আমি দরজা খুলে বেরিয়ে দেখি সবই স্বাভাবিক। মা আমার যেমন ছিল তেমনই। কিছুক্ষণ বাদে রান্না করার সময় মা দেখি অনেক চেঁচামেচি করছে বাবার সাথে। বাইরে গিয়ে শুনি আগের দিনের আনা মাংস অনেকটাই কম, সেটায় 3 জনের হবে না। বাবা বলে সে ভালোই পরিমাণ এনেছিল, এরকমটা তো হতে পারে না। আমার মনে পড়ে আগের দিন রাতের ওই দৃশ্য। আমি জানি যে কেন মাংস কম পড়েছে, কিন্তু আমি কাউকে কিছু বলি না। সেদিন রাত্রিরে আমার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে শুয়েছিলাম আমি। আবার আমার ঘুমটা ভেঙে যায়। আমি সেই আগের দিনের মতো কিছু চেবানোর আওয়াজ পাই, তবে সেটা ঘরের বাইরে নয়, ঘরের ভেতর থেকে। আমি ভয়ে উঠে বসি খাটের উপরে। দেখি আমার খাটের পায়ের দিকে মেঝেতে মা বসে রয়েছে, চিবিয়ে খাচ্ছে কিছু। আমার শরীর ঠান্ডা বরফের মতো হয়ে যায়। আমি মা বলে ডাকি একবার, কিন্তু উল্টো দিক থেকে যে উত্তরটা দেয় সেটা আমার মা হতে পারে না, কারণ সেই গলা মায়ের নয়। তোর মা নেই, শুধু আমি। আমার বালিশের তলায় হনুমান চালিসা নিয়ে আমি শুতাম। বালিশের তলা থেকে হনুমান চালিসাটা হাতড়ে বার করে হাতে চেপে ধরি, মনে মনে হনুমানজির নাম জপ করতে থাকি। মা আমার দিকে খুব রেগে তাকায়, চোখে যেন এক নরকীয় খিদে। আমার ঘরের দরজাটা খুলে ছুটে বেরিয়ে যায়। সেই রাতেও আমি ঘুমোতে পারি না। হনুমান চালিসাটা বুকে জড়িয়ে আমি শুয়ে থাকি। মনে মনে ভাবি, যাই হয়ে যাক পরের দিন বাবাকে সব বলতেই হবে। সকাল হতেই আমি মায়ের সামনেই বাবাকে সব বলি। বাবা আমার এসব কথা শুনে হাসে, তবে তারপর সেও প্রমাণ পায়। মা রেগে গিয়ে হঠাৎ করে একটা ছুরি তুলে আমাকে বলে, আমি খাচ্ছি বলে তোর এত অসুবিধা? তো আজকে তোকে খাবো, তোর পালা আজকে।
বাবা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। তখন বুঝতে পারে যে আমার কথা সত্যি। আমাকে বাড়ি থেকে নিয়ে বেরিয়ে যায় বাইরে, দরজা বন্ধ করে। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে ছিল এক কালী মায়ের মন্দির। সেখানের পুরোহিতকে সবকিছু বলার পরে তিনি এক আগম বাগিসের খোঁজ দেয় মন্দিরের পাশেই। তার দ্বারস্থ হই আমি আর আমার বাবা। তিনি সব শুনে সিদ্ধান্ত নেয় আমাদের বাড়ি যাবে সন্ধে নামার আগেই। আমরা ওনাকে নিয়ে বাড়িতে আসি। ঘরে ঢুকে মাকে কোথাও দেখতে পাই না। উনি আমাদের সতর্ক থাকতে বলেন। আমার ঘরের খাটের তলায় পাওয়া যায় মাকে। ওখানে বসে কিছু কাঁচা চিংড়ি মাছ খাচ্ছিল। উনি আমাকে আর বাবাকে বলে এই বাড়িতে এমন কিছুর পুজো হয়েছে যার জন্য ওই পিশাচ ভর করেছে আমার মাকে। সেটা শুনে বাবা সেই পুজোর কথা বলে। উনি বলেন ওই পুজো করায় যে মহাপাপ, তার প্রায়শ্চিত্তর জন্য আমার মায়ের ওরকম অবস্থা হয়েছে। উনি সেই দিন রাতেই আমাদের বাড়িতে এক পুজোর আয়োজন করতে বলে। সেই পুজো কার হয়েছিল সেটা আমি বলতে পারবো না, তবে যতক্ষণ পুজো হয়েছিল আমার ঘরের ভেতর থেকে মায়ের সেই আর্তনাদ আমার কান ঝালাপালা করে দিচ্ছিল। রাত 10:30 নাগাদ পুজো শেষ হতে ঘর খুলে দেখা যায় আমার মা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে মাটিতে। উনি কালো কার দেওয়া 3টি মাদুলি দিয়ে যায়। আমাদের 3 জনকে পড়ে থাকতে বলে সেটা হাতে। আজও সেটা রয়েছে আমার হাতে। তারপর থেকে মা একদম স্বাভাবিক হয়ে গেছিল, আর কোনো অস্বাভাবিক আচরণ ছিল না। আমি এরপর একদিন মাকে জিজ্ঞাসা করেছিলাম ওই কাকিমার ব্যাপারে। মা বলেছিল যেদিন আগমবাগিস আমাদের বাড়িতে পুজো করেছিল তার পরের দিন থেকে নাকি ওই কাকিমার দেখা আর কেউ পায়নি। সে কোথায় কেউই জানে না। তবে আমার বাবার ব্যবসা যেটার জন্য এত কিছু ঘটেছিল সেটা এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। আমি মানি ওই কাকিমা যে পুজো করেছিল সেটা কোনো অপশক্তিকে ডেকে আনার পুজো, যার পরিণাম কোনোদিনও ভালো হয় না। খুব মারাত্মক একটি ঘটনা ঘটেছে তোমার সাথে। আশা করি এখন তোমাদের পরিবারের সকলে একদম ভালো রয়েছে, সুস্থ রয়েছে। আমার ভেবেই ভয় করছিল তুমি ওই জায়গায় কি করে কাটিয়েছিলে। অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে ঘটনা পাঠানোর জন্য, আর প্রচুর সাহস তোমার। শ্রোতারা জানাও কমেন্টে তোমাদের কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটি। চলি আজকের দ্বিতীয় ঘটনায়, যেটা পাঠিয়েছে আমাদেরই চ্যানেলের একজন সাবস্ক্রাইবার রন, ভবানীপুর, কলকাতা থেকে। যেমনভাবে আমাদের মেলে ঘটনাটি এসেছে সেরকমটাই শোনাচ্ছি। অয়নদা, আমি পেশায় একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার। 2024 সালে কুমোরটুলির ঘাটে ছবি তুলতে গিয়ে আমার সাথে একটা অলৌকিক ঘটনা ঘটেছিল, সেটাই আজকে তোমাকে লিখে পাঠাচ্ছি। দুর্গাপুজোর বেশ কিছুদিন আগে আমার এক বান্ধবী আমাকে বলেছিল ছবি তুলে দেওয়ার জন্য। শারদীয়ার সাজে ছবি তুলব বলে ঠিক করি। ওখানে যখন পৌঁছই আমরা দেখি প্রচুর ভিড়। ঠিক করি এগিয়ে গিয়ে কোনো ফাঁকা জায়গা পেলে সেখানে ছবি তুলব। কুমোরটুলির গঙ্গার ঘাটের দিকে আমরা যাই, সেখানে বেশ কিছু ছবি তুলি। তারপর সন্ধে হচ্ছিল বলে আমরা বাড়ি ফিরে আসি। সেই দিন রাত্রিরে আমি ওর ছবিগুলো একটু এডিট করতে বসি আমার ল্যাপটপে। এডিট করে ভেবেছিলাম পাঠাবো, যেরকমটা প্রফেশনাল ফটোগ্রাফিতে হয়ে থাকে। সব ছবিগুলোই আমি এডিট করছিলাম এক এক করে। তবে একটা ছবিতে আমি আটকে যাই। দেখি আমার বান্ধবীর একটা ছবি যেটা আমি তুলেছিলাম গঙ্গার পাড়ে, ওর পাশে অন্য একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, ওর কাঁধে হাত দিয়ে। আমার একদমই মনে পড়ে না যে এরকম ছবি আমি কখন তুলেছিলাম। তাই আমি ওকে ফোন করে জিজ্ঞাসা করি। ও একই কথা বলে যে কোনো বান্ধবী তো ছিল না। আমার মনে ভয় লাগে। ছবিটা এক্সপোর্ট করে আমি ওকে পাঠাই, কিন্তু ও
ও আমাকে ফোন করে বলে ছবিতে তো কেউই নেই, শুধু ও একা দাঁড়িয়ে। তখন আমি বুঝতে পারি ওটা শুধু আমার চোখেই ধরা পড়ছে। আমার আরও অনেক বন্ধুকে পাঠাই ওই ছবিটা। সবাই একই কথা বলে, তারা কোনো মেয়েকে দেখতে পায় না। আমার সেদিন রাত্রিরে ঘুম উড়ে যায়। ল্যাপটপের স্ক্রিনে ওই ছবিটা ভালো করে দেখতে থাকি আমি। যত দেখছিলাম যেন ছবিটা পাল্টে যাচ্ছিল। ওই মেয়েটির শারীরিক গঠন আর মুখ যেন যত রাত বাড়ছিল পৈশাচিক হয়ে যাচ্ছিল। ল্যাপটপের স্ক্রিনের ভেতর থেকে আমার দিকে তাকিয়ে এক তাচ্ছিল্যর হাসি হাসছিল। সাদা ফ্যাকাশে মুখ, লম্বা চুল, পরনে লাল পাড় সাদা শাড়ি, আর চোখ দুটো কি অস্বাভাবিক কালো গভীর গর্থর মতো। আমি ল্যাপটপ বন্ধ করে পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ি। রাতে আমি স্বপ্নতে দেখেছিলাম ওই গঙ্গার ঘাটে সেই মেয়েটি বসে বসে কাঁদছে। আমি সামনে যেতে সে আমার দিকে তাকায় সেই দৃষ্টিতে, কালো গভীর চোখ, যেন আমাকে টেনে নিয়ে যেতে চাইছিল ভেতরে। আমার ঘুম ভেঙে যায়। আমি সাথে সাথেই পাশের ঘরে গিয়ে ল্যাপটপ থেকে ছবিটা ডিলিট করে দিই। আমি জানি না আমার ক্যামেরাতে কি ধরা পড়েছিল কুমোরটুলির ওই ঘাটে, তবে সে যে মানুষ নয় ভালোভাবেই সেটা আমি বুঝতে পেরেছিলাম। রন, অনেক সময় আমাদের মানুষের খালি চোখে এমন কিছু ধরা পড়ে না যা একটা ক্যামেরায় ধরা পড়ে। তার উদাহরণ অনেক রয়েছে, তবে তুমি যেটা নিজের চোখে দেখেছ সেটা খুবই ভয়াবহ। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে ঘটনা পাঠানোর জন্য। আর শ্রোতা বন্ধুরা, জানাও তোমাদের কোন ঘটনাটি বেশি ভালো লাগলো কমেন্টে। লাইক শেয়ার করে একটু সাপোর্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।